নোবেল পুরস্কার বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যে এক আইকনিক। তাই তো তার সৃষ্টি আজও আমাদের মনে প্রাণে জড়িয়ে আছে। তার সাহিত্যিক কৃতিত্বের বাইরেও তিনি ছিলেন একজন দক্ষ চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও সঙ্গীতজ্ঞ। তাই এমন একজন বরেণ্য মনীষীকে আরেকটু জানতে, তার আরেকটু কাছে যেতে চলে গিয়েছিলাম শান্তিনিকেতন একদিনের ট্রিপে। আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো কিভাবে তোমরা একদিনে অনেকটা বেশি শান্তিনিকেতন ঘুরতে পারবে। তাই বেশি দেরি না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শান্তিনিকেতন যাওয়ার অনেক অপশনস আছে। আমরা সকাল 8:55 কুলিক এক্সপ্রেস ধরেছিলাম। ট্রেন জার্নির লোভ আমি কখনোই ছাড়তে পারি না। এক হচ্ছে বাইরের ফুরফুরে হাওয়া, আর দ্বিতীয়ত এই প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই মিস করা যায় না। ট্রেনে এমন সুন্দর সুন্দর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম অবশেষে বোলপুর স্টেশনে 11:45-এ। স্টেশনের বাইরেই দেখবে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে। আমরা ওখান থেকেই একটা টোটো নিয়ে নিলাম। দুধারে প্রকৃতির সৌন্দর্য এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন কঙ্কালীতলা। কঙ্কালীতলা শক্তিপীঠ মন্দিরটি খুবই জাগ্রত এবং দূর দূরান্ত থেকে ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করতে আসে। কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি একটি অন্যতম শক্তিপীঠ, যেখানে দেবী সতীর একটি অংশ পড়েছে, আর সেই অংশটি রাখা হয় একটি বিশাল জলকুণ্ডে। এই মন্দির প্রাঙ্গণেই তোমরা দেখতে পাবে ছোট হাট বসে, যেখানে মানুষ তাদের হস্তশিল্পের প্রদর্শন করে। মন্দিরের পাশেই ছিল কোপাই নদী। এই কোপাই নদী এখন বোলপুরের একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। রবীন্দ্রনাথের অনেক কবিতাতেই তোমরা এই নদীর রেফারেন্স পাবে, আর বর্তমানে এখানে সন্ধ্যা আরতি হয় বলে মানুষ একটু এখানে বেশিই আসে। আমরা আবার টোটোয় উঠে এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোলাম। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিশ্বভারতী। এই বিশ্বভারতীর প্রতিষ্ঠান ও প্রগতির পেছনে রবীন্দ্রনাথের কন্ট্রিবিউশন অপরিসীম। তিনি প্রমাণ করে দিয়েছেন যে শিক্ষা কখনো বদ্ধ চার দেওয়ালের মধ্যে হয় না, মুক্ত বায়ুর মধ্যে প্রকৃতির সাথে মেল বন্ধন করে শিক্ষার প্রগতি হয়। বিশ্বভারতীর ক্যাম্পাসে আমরা ঢুকতে পারিনি, কারণ সোম থেকে শুক্র খালি খোলা থাকে, শনি রবি বন্ধ থাকে, প্লাস যে কোনো ন্যাশনাল হলিডেজও বন্ধ থাকে। তাই টোটোর মধ্যে দিয়েই যেতে যেতে দেখতে পেলাম বিশ্বভারতী কতটা বিশাল জায়গা জুড়ে। আর লক্ষ্য করলাম সেই ফেমাস 3 পাহাড়ের বটগাছটা, এর ছবি রবীন্দ্রনাথের সহজপাঠে তোমরা দেখতে পাবে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। এখানে পার হেড 100 টাকা এন্ট্রি ফি। মিউজিয়ামের ভেতরে তোমরা দেখতে পাবে রবীন্দ্রনাথের ব্যবহার করা নানান জিনিস, তিনি কিভাবে জীবনযাপন করতেন তারও একটা আইডিয়া পাবে, এবং গীতাঞ্জলির নানান ভার্সন দেখতে পাবে। কিন্তু এর ভেতরে মোবাইলে ফটোগ্রাফি একদম অ্যালাউড নয়। রবীন্দ্র মিউজিয়াম থেকে বেরিয়েই তোমরা পেছনের দিকে দেখতে পাবে রবীন্দ্রনাথের একটা বিশাল বড় বাগান, যেখানে নানান গাছে ভরা, আর প্লাস তোমরা দেখতে পাবে ওনার এক একটা সময়ে বানানো বাড়ি, যেগুলোর নামও খুব সুন্দর সুন্দর। তাহলে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চারপাশটা কেমন, আর রবীন্দ্রনাথের বাড়িগুলো কত সুন্দর করে বানানো আছে, আর এখনও কি পরিপাটি করে সাজানো আছে। আর এর সাথে তোমাদেরকে দেখাবো রবীন্দ্রনাথের ইউজ করা সেই গাড়িটাও, যেটা তিনি তখনকার দিনে ব্যবহার করতেন। রবীন্দ্র মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা যেতে যেতে দেখতে পেলাম কলা ভবন, সঙ্গীত ভবন, উপাসনা গৃহ, আর সেই ফেমাস 7 তলা। নামতে হয়নি, কারণ টোটো দাদা পুরো এক্সপ্লেন করেছে।
এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সৃজনী শিল্পগ্রাম। এখানে আর কিছু বলার নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এই জায়গাটা তৈরি হয়েছে। এখানে ঢুকতে 30 টাকা লাগে, আর তোমরা ঢোকা মাত্রই লক্ষ্য করবে চারিদিকটা কতটা সুন্দর। এখানে তোমরা দেখতে পারবে স্থানীয় মানুষেরা তাদের হাতের কাজ কিভাবে নিখুঁতভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করেছে। সৃজনী শিল্পগ্রামে এসে তোমরা কিন্তু একদম তাড়াহুড়ো করবে না, একটু হয়তো সময় লাগবে, কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে তোমাদের এত মনটা ভালো লাগবে, ট্রাস্ট মি। আর মনে হয় যে এটাই তোমাদের জীবন সার্থক করে দিয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যের এখানে শিল্প কলাকে পুরো রিপ্রেজেন্ট করেছে নিখুঁত হাতের কাজ দিয়ে। আমাদের নেক্সট গন্তব্য স্থান হলো সুরুল রাজবাড়ি, যেটাকে অনেকে সুরুল সরকার রাজবাড়ি বলে জানে। প্রায় 290 বছরের পুরনো। বিখ্যাত ভারতচন্দ্র সরকারের নাতি শ্রীনিবাস সরকার এই বাড়িটি বানিয়েছিলেন, আর এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয় খুব বড় মাপের। এর পরের স্পটটা হলো সেই 34 ফুট বুদ্ধ স্ট্যাচুটা। সাদা আর লালের কম্বিনেশনে জায়গাটার একটা আলাদাই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সোনাঝুরির হাট, যেটা ইদানিং ট্যুরিস্টদের একটা অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আগে এই হাটটা শুধুমাত্র শনিবার বসত বলে এর নাম ছিল শনিবারের হাট, কিন্তু এখন এটাকে বলা হয় সোনাঝুরির হাট, কারণ এই যে পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর নাম হচ্ছে সোনাঝুরি, আর তারই নামে এই হাট। আর এখন এই হাটটা সপ্তাহে 7 দিনই বসে। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর, প্লাস তোমরা এই হাটে পেয়ে যাবে নানান ধরনের হাতের কাজ, যেমন ব্যাগ পেয়ে যাবে, সুন্দর সুন্দর কানের দুল, হাড়ের সেট, আর কাপড় তো নানান ধরনের পাবে। এখানে তোমরা যদি নাও কেনো, এখানে এতগুলো স্টল, প্রত্যেকটা স্টলে যদি যাও তাহলে অন্তত 3-4 ঘন্টার ব্যাপার আছে। শান্তিনিকেতনে এসে আমি অবশ্যই ক্লান্তিময় জীবন থেকে একটু হলেও শান্তির খোঁজ পেয়েছি, আর অনেকগুলো সুন্দর মুহূর্ত নিয়ে বাড়ি ফিরছি। যদি তোমরা আরও ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করতে চাও, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব অন্তত হাতে 2 দিন নিয়ে শান্তিনিকেতন এসো। আর যদি সময় কম থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই তোমাদের হেল্প করবে। আবার বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি ফিরেছিলাম রামপুরহাট এক্সপ্রেস ধরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।